আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান তারেক রহমানের। জুলাইয়ে ছাত্র শিক্ষকের ভূমিকায় কৃতজ্ঞতা। সরকারের অনেকটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জাতীয় সমাবেশে জামায়াত আমির নতুন বাংলাদেশ গড়তে সমর্থন দেওয়ার আহ্বান। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। দেশে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। কক্সবাজারের নাহিদ ইসলাম। চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর বিক্ষোভ। গোপালগঞ্জের সহিংসতায় আরেকটি মামলা, 4 মামলায় গ্রেপ্তার 283। প্রয়োজন হলে তোলা হবে 5 মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সিরিয়ার সুইদায় যুদ্ধবিরতি রক্ষার্থে সব পক্ষকে সহযোগিতার আহ্বান প্রেসিডেন্টের। প্রদেশে সিরীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রার কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান নাহিদ। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। শনিবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে শহীদ দৌলত ময়দানে পথসভা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো বাংলাদেশে আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আগে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশে জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। রোহিঙ্গারা কক্সবাজারবাসীর জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের দাবিও জানান তিনি। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। মানে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। পথসভায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই মাসটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে। সভায় ইয়াবা সমস্যা নিয়ে নেতারা বলেন, শুধু বদি বিতরণই যথেষ্ট নয়, বরং পুরো ইয়াবা সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করতে হবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে এনসিপির পথসভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে দেয়া বক্তব্যকে আপত্তিকর উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এরই জেরে চকরিয়ায় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে এনসিপি নেতারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সহকর্মী আজিজুল হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। কক্সবাজারে পথসভায় অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এমন বক্তব্য রাখেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এরপরই প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এরই জেরে কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পথে চকরিয়ায় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় চকরিয়া বাইপাস এলাকার পথসভার মঞ্চ। কক্সবাজার শহর ও চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে এনসিপি নেতারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ তাদের। আজকে এই প্রতিবাদ, সে যদি অদূর ভবিষ্যতে আমাদের সালাউদ্দিন ভাইকে নিয়ে যদি অন্যথায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখে, সারা বাংলাদেশ থেকে আমরা তাকে বঞ্চিত ঘোষণা করব এবং আমাদের আন্দোলন শুধু তাকে নিয়ে হবে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, যেই বলবে তার বিরুদ্ধে আমরা অবস্থান করব, তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। কারণ সালাউদ্দিন ভাই 62 দিন গুম হওয়ার পরে 62 দিন পরে আমরা শিলংয়ে ওনার খবর পেয়েছিলাম। সেই থেকে কক্সবাজারের সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করেছেন। জাতীয় নেতাকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের সমালোচনা করেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুজ্জামান। ঘটনার পর স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গণ অভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণসভায় তিনি এই আহ্বান জানান। এ সময় সংস্কারের আগেই 24-এর গণহত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। এম এ আজিমের রিপোর্ট। গণ অভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অভ্যুত্থানে স্বজনহারা পরিবারের সদস্যরা স্মরণ করেন অভ্যুত্থানের দিনগুলি। দাবি করেন নারকীয় এ হত্যার সঠিক বিচার, যা সংস্কারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। যেদিন আমাদের মাথার উপর হেলিকপ্টার ঘোরা শুরু করেছিল, আমরা এখন দেখছি এই জুলাই জুড়ে জুলাই উদযাপনের জন্য আমাদের মাথার উপর অনেক ড্রোন ঘুরছে। আমরা ড্রোন শো দেখছি। আমরা মূলত দেখতে চাই যে এই হেলিকপ্টারগুলো গত জুলাইতে আমাদের মাথার উপর ঘুরেছিল, সেখান থেকে আমাদের যারা গুলি করেছিল আমরা আসলে তাদের ফেসগুলো, সেই কালপ্রিট গুলোকে দেখতে চাই। ড্রোন শট থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আরে স্বৈরাচার সরকার তুই আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য এত কিছু করলি, একটা আল্লাহ আছে উপরে, তিনি আমার সন্তানকে যদি ফিরাই দেয়, ওর আইডি কার্ড থেকে সে বলে গেছিল আইডি কার্ড থেকে আমাকে নিও, আইডি কার্ডকে তো পুড়িয়ে দিতে পারিস নাই, তোরা মানুষকে পুড়িয়ে দিছিস, এই আইডি কার্ড থেকে আমার সন্তানকে শনাক্ত করা হয়েছে যে আমার সন্তান। এদিকে ফেসিবাদের থাবা শহর থেকে গ্রামে 16 বছর ধরেই চলমান ছিল দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন 24-এর অর্জন কোনো নির্দিষ্ট একটি দলের নয়, গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম এখনো চলমান বলে উল্লেখ করেন তারা। সংগ্রাম শেষ হয়নি, সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। 71-এর শহীদদের সাথে 24-এর শহীদরাও চিরস্মরণীয় ও সম্মানের উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, ঠিক একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। নির্বাচন পেছাতে কেউ যাতে চক্রান্ত করতে না পারে সেদিকেও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন আবেগতাড়িত হয়ে ফেসিবাদীদের যেন পুনর্বাসিত করা না হয়। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং
দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ নির্মূলে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করা প্রয়োজন বলে জানান তারেক রহমান। আজকের অনুষ্ঠানের আয়োজন এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে। দেশের মানুষের মুক্তি পর্যন্ত লড়াই চলবে। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির, পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি। আরো জানাচ্ছেন মাহবুব তামিম। 7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, সরকারকে অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। এ সময় নেতারা আরো বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সভ্যতার চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চান তারা। অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। আমাদের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আজ যেতে দেওয়া যাবে না। সমাবেশে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তারা ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। তার সঙ্গে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের দাবি জানান তারা। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ সময় জাতীয় সমাবেশ চলাকালে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অল্প সময়ের মধ্যেই তিনি আবারও উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি আবারও বক্তব্য শুরু করেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশে আরেকটি লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিচারে দৃশ্যমান প্রক্রিয়া শুরুর তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। তাদের কি অপরাধ ছিল? মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে আওয়ামী সহিংসতার ঘটনায় হওয়া 4টি মামলায় এ পর্যন্ত 283 জনকে আটক করা হয়েছে। এদিকে 14 ঘন্টা শিথিলের পর রাত 8টা থেকে ফের কার্যকর হচ্ছে কারফিউ, যা বহাল থাকবে রোববার সকাল 6টা পর্যন্ত। অন্যদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ জাবেরুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আল মারুফ। গোপালগঞ্জে 14 ঘন্টা কারফিউ শিথিল রাখার পর পুনরায় শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে শনিবার জেলা শহরের সাপ্তাহিক বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাখা হয়েছে ব্যারিকেড, মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ সদস্য। রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় পুলিশের টহল গাড়ি, তবে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। আমরা স্বস্তি চাই, আমরা কোনো জ্ঞান দর্শনে কোনো সংঘাত চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা খুব গরিব মানুষ। গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারি না। যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি, আর পূজারের জন্য আর না হয়। ভাড়া তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না, রিক্সা চালাই। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে ঘটনার দায় কার। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে। আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে?
ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এনসিপির কর্মসূচিকে ঘিরে জেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় এ পর্যন্ত 4টি মামলা হয়েছে। আটক করা হয়েছে 283 জনকে। চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু সরকার বা প্রশাসন নয়, পরিবেশ সংরক্ষণে প্রতিটি নাগরিকের চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার সব ঠিক করে দেবে এ ধারণা থেকে বের হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। শুধু এক প্রজন্মের লড়াইয়ে নয়, পরিবেশ রক্ষায় প্রয়োজন হবে কয়েক প্রজন্মের অবদান। পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। So we have to spread the word. পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব, তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে। কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয়, তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে সাভারের গ্যান্ডাবালু মাঠে শহীদের স্মরণে শ্রমিক সমাবেশে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে। সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখছেন সংবাদ রাত। মানবিক না হলে দেশের উন্নতি সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে এ মন্তব্য করেন তিনি। সেনাপ্রধান বলেন, শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হতে হবে, তাহলেই দেশের উপকার হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করেন তিনি। We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. আপনারা যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ধারণে চট্টগ্রাম ও পিরোজপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। চট্টগ্রামে 24 রঙে শীর্ষক এ আয়োজনে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আঁকেন বৈষম্য বিরোধী বার্তা, গণ আন্দোলনের চিত্র। দেয়ালে ফুটে ওঠে শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের প্রতিকৃতি সহ জুলাই আন্দোলনের চিত্র। পিরোজপুরে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের চিত্র। সকাল 10টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থ হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াত আমিরের খোঁজ খবর নিতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ। কুষ্টিয়ায় যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খুচরা যন্ত্রাংশ উৎপাদন শীর্ষ কর্মশালা হয়েছে। শনিবার বেলা 11টায় কুষ্টিয়ার বটতৈল এলাকায় এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ধান গবেষণা কেন্দ্র ব্রির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান। বলেন, কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি যন্ত্রপাতির তৈরির উদ্যোগ আগামীতে দেশীয় প্রযুক্তিতে কৃষি কাজের সাফল্য বয়ে আনবে। এতে কমে আসবে খরচ, লাভবান হবে কৃষকেরা। এর আগে জিএসএম ইঞ্জিনিয়ারিং এর তৈরি বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি ঘুরে দেখেন কৃষি কর্মকর্তারা। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার 2025 পেয়েছেন দেশ টিভির প্রতিবেদক শাহাদাত নিশাদ। শনিবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বাংলার বীর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলা আদর্শ ও কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবনের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আহমদ। আলোচনা সভা শেষে 10টি ক্যাটাগরিতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। দেখছেন সংবাদ রাত।